বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে জড়িত রয়েছেন আমার বায়াবট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এপিএম মোশাররফ হোসেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছর হতে চলল। এই এক বছর আসলে বাংলাদেশের জনগণের জন্য কেমন কাটলো মিস্টার মোশাররফ হোসেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোক সেলিম ভাই সহ যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পরিবর্তন তো একটা হয়েছে, সেটা হলো যে একটা ফ্যাসিস্ট হাসিনা নাই, এই একটা স্বস্তি আমাদের মাঝে আছে। কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত একটা পরিবর্তন চেয়েছিলাম, যেটা গণতান্ত্রিক উত্তরণের জন্য যেই স্টেপগুলি খুব দ্রুত নেওয়া দরকার ছিল, সেই ক্ষেত্রে খুব একটা অগ্রসর হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ আপনি দেখেন যে গণতান্ত্রিক উত্তরণের জন্য যেই স্টেপগুলি নেওয়া দরকার, সরকার সেই ক্ষেত্রে খুব একটা ধীর গতিতে, যেমন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের যে জিনিসগুলি সবচেয়ে বেশি দরকার, নির্বাচন কমিশনকে নির্বাচন উপযোগী করা, আমাদের প্রশাসনকে ঢেলে সাজানো, বিচার বিভাগের কিছু সমস্যা করা, কিন্তু সেই সকল ক্ষেত্রে খুব একটা অগ্রগতি হয়েছে বলে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। বরং আমরা দেখি ঐক্যমত কমিশন প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছে একটা ঐক্যমত করার জন্য। একটা কথা কি, গণতন্ত্রেতে যদি আপনার 100% যদি ঐক্যমত হয়ে যায়, সেখানে গণতন্ত্র থাকে? তাহলে তো সে আওয়ামী লীগের মতো একটা বাকশাল শাসন ব্যবস্থা আমরা চলে যাচ্ছি। বরং আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি যেই আলোচনাগুলি হচ্ছে এগুলির মধ্যে যদি অধিকাংশ মধ্যে ঐক্যমত করা যায়, আমি মনে করি সেটা হলো সবচেয়ে বড় সফলতা। কিন্তু আমরা দেখি যে ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান যিনি আছেন, উনি বারবার বলছে যে রাজনৈতিক দলকে ঐক্যমত করতে হবে, নাহলে ওনারা নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওনারা আছে, হয়তো অর্ডিন্যান্স জারি ওনারা করতে পারবেন, কারণ এখন রাষ্ট্রীয় ক্ষমতায় তারা। কিন্তু পরবর্তী সময়ে যে সংসদ গঠিত হবে, সেই সংসদে এগুলিতে আইনে পরিণত করতে হবে। সেই ক্ষেত্রে আইনে পরিণত করার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ঝুঁকি কিন্তু রয়ে যাচ্ছে। আমি জানি না এটা, এখানে সেলিম ভাই আছে ঐক্যমত কমিশনে প্রতিনিয়ত যাচ্ছেন, তারাই এই ব্যাপারগুলি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে কিনা। তারপর আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে আমরা যে জিনিসটা দেখেছিলাম যে এই হাসিনা মুক্ত বাংলাদেশে একটা স্বচ্ছতা হবে, দুর্নীতি কমবে, কিন্তু আপনি দেখেন যে কোনো সমাজের দুর্নীতি এখন অনেক গুণ বেড়েছে। প্রশাসনের একটা ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করি, যেখানে জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে প্রতিনিয়ত। কারণ আমরা তো রাজনীতি করার কারণে ঢাকাতে যেমন রাজনীতি করি, আমাদের তৃণমূল গিয়ে নানা মানুষের সাথে মিশতে হয়। সেখানে দেখা যাচ্ছে প্রশাসনের একটা চরম দৌরত্ব সেই জন আকাঙ্ক্ষাকে আমি মনে করি চরমভাবে ভুলণ্ঠিত করছে। তারা নিজেদের মতো যা খুশি তাই করে যাচ্ছে। তারপর আরেকদিকে আরেকটি আছে, দেখবেন এই যে এনসিপি এর মূল সংগঠন তো ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকল জায়গায় তাদের একটা বাড়াবাড়ি আছে। তো এইটা সাধারণ মানুষ কিন্তু এটা পছন্দ করে না। গতকালকে আপনি দেখেছেন গুলশান, গতকাল না তার আগে গুলশান থেকে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং মানুষের ক্ষোভটা দেখেন, কোর্টে গিয়েছে, তাদের সাথে কি আচরণটা করেছে সাধারণ মানুষ। তো সামগ্রিক ক্ষেত্রে আমাদের যে আকাঙ্ক্ষা নিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষা আমরা এখনো বুঝতে পারিনি। এবং এই অবস্থা যদি চলতে থাকে, আমার মনে হয় দ্রুত যদি জনগণের প্রত্যাশা অনুসারে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে না পারি আমরা, তাহলে জনগণের মধ্যে কিন্তু চরম একটা ক্ষোভ বিরাজ করবে। সেইটা আমাদের এই যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, এই ক্ষেত্রে চরম একটা আঘাত আসতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ মিস্টার সাদাত হোসেন সেলিম। জি, ধন্যবাদ আপনাকে। আমরা তো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে গত জুলাই আগস্ট মাসে আমরা শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। পরবর্তীকালে আমরা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বা আমরা একটা গঠন করেছি সরকার, সেই সরকার যথাযথভাবে জনগণের কাছে ঠিক সেইভাবেই জনগণের যেই আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে পেরেছে, এটা আমরা মনে করছি না। মনে না করার প্রধানত কারণ হলো যে আপনার প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার যেই টিম সাজিয়েছেন অথবা তার যেই আপনার উপদেষ্টা মণ্ডলী সাজিয়েছেন, সেখানে তিনি তার যোগ্যতা পরিচয় দিতে পারেননি। ক্ষেত্র বিশেষে তিনি স্বজনপ্রীতিও করেছেন, কোনো কোনো ক্ষেত্রে তিনি আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়েছেন। এসব কারণেই আসলে সরকার মুক্তিভ্র করেছে এবং সরকার কোনো কাজ করছে না। আমরা বারবার দাবি করে আসছিলাম
যে আসলে একটা নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার আপনার প্রশাসনের এই উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না। জনগণের যে দুর্ভোগ লাঘবের ব্যাপারেও তারা কোনো রকমের কোনো বাস্তব পদক্ষেপ নিতে পারবে না। এটা আমরা বারবার জানিয়ে এসেছি। সবচেয়ে বড় কথা হলো যে গত জুন মাসে প্রধান উপদেষ্টা মহোদয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সভাপতি, তিনি প্রায় 32টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। আলোচনা করার প্রেক্ষিতে সেখানে প্রায় 31টি রাজনৈতিক দলেই কিন্তু দ্রুত নির্বাচনের কথা বলেছেন, ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছেন, এবং নির্বাচনটাকে ডিসেম্বরের আগে কেন নয় সে কথাও অনেকে বলেছেন। কিন্তু তিনি কিন্তু কোনো উত্তর দেন নেই। উত্তর না দিয়ে তিনি আপনার ঈদ উপলক্ষে আপনার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি আবার সবাইকে হতচকিত করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এপ্রিল মাসে, যেটা আপনার বাস্তবসম্মত নয় এবং যেটা আমাদের দলগুলোর সাথে ওনার যে দাবি এবং বা যে আলোচনা হচ্ছে সেই ব্যাপার ঐক্যমত্য প্রতিফলিত হয়নি। এখন তিনি ঐক্যমত্যের উপর জোর দিচ্ছেন, অথবা তিনি বলছেন যে সবাই মিলে যতটুকু ঐক্য করা যায় ততটুকু ঐক্য নিয়ে আমাদের আগাতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন চেয়েছি ডিসেম্বর মাসে, কিন্তু তিনি কোনো কথা না শুনে সেই নির্বাচন নিয়ে গেছিলেন এপ্রিল মাসে। পরবর্তীকালে রাজনৈতিক অঙ্গনে যখন একটা দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছিল, সেই সময় তিনি লন্ডন গিয়েছেন এবং লন্ডন গিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মানে যিনি দ্বিতীয় প্রধান ব্যক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে আলোচনা করার প্রেক্ষিতে তিনি বলেছেন যে আপনার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। যদিও সেখানে স্পষ্ট ভাষায় কোনো কিছু আপনার উল্লেখ ছিল না, কিছুটা আপনার কন্ডিশনাল যুক্ত করে দিয়েছে। সেই কন্ডিশনাল যুক্ত করার পরে আমরা নির্বাচন নিয়ে একটা শঙ্কায় ছিলাম, বা এখনও আছে। এখনও যদি আপনি বলেন যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে, এটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলতে পারি সেখানে অনেক যদি এবং কিন্তু আছে, এবং নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য, বিলম্বিত করার জন্য নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। এই সরকারের ভিতর আরেকটি সরকার কাজ করছে, অথবা এই সরকারের ভিতর একাধিক সরকার কাজ করছে, অথবা এই সরকারের পাওয়ার কেন্দ্রগুলো বিভিন্ন নানাভাবে বিভক্ত। এটা তো আমরা টের পাচ্ছি এবং এটা আমরা জানতেও পারছি এবং আমরা বুঝতেও পারছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেব মনে করেন যে তিনি নির্বাচনটাকে দ্রুত দিয়ে তিনি আপনার একটা দেশে গণতান্ত্রিক পরিবেশ সেটাও কিন্তু মনে করার এখন লক্ষণ কি বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে সরকার এগুচ্ছে বলে মনে হচ্ছে সাম্প্রতিককালে কথাবার্তা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কনসেনসাস কমিশনে আপনি প্রায় নিয়মিতই যাচ্ছেন, কনসেনসাসের কতখানি অগ্রগতি হলো? আমরা শুনেছি যে কমিশনের ভাইস চেয়ারম্যানের কাছ থেকে যে তারা আপনাদের রাজনৈতিক দলগুলোর কাছে ড্রাফট একটা পাঠিয়েছেন এবং তার ভিত্তিতে আপনাদের মতামতের ভিত্তিতে সেটা ফাইনালাইজ করে ফেলবেন আগামী 2-4 দিনের মধ্যে। কি মনে হয়? দেখুন, গত বুধবারে তো প্রধান উপদেষ্টা তিনি 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করার প্রেক্ষিতে ওনার একজন উপদেষ্টা বলেছেন যে প্রধান 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা উনি করেছেন, সেক্ষেত্রে অনেকটা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপির সাথে জামাতের সাথে ইসলামী আন্দোলনের সাথে এনসিপি, এটা কোনোটাকেই কিন্তু আপনার এইভাবে বিএনপির সাথে তুলনা করে প্রধান রাজনৈতিক দল বলার কোনো কারণ নাই। আমরা যদি 91, 96, 2001 এবং 2008 সালের নির্বাচনের ফলাফলটাও চিন্তা করি, সেক্ষেত্রেও আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা জামাতে ইসলামকে একই কাতারে ফেলার কোনো উপায় নেই, আর এনসিপিকে তো ফেলার কোনো উপায় নেই, রেজিস্টার্ড দলও না। কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় সেখানে আপনার তিনি সেটা করেছেন। পরবর্তীকালে পরের দিন আবার আমাদের 12টি রাজনৈতিক দলের সাথে যখন উনি বসেছেন, তখন আমি কিন্তু বলেছি যে আপনি কিন্তু শপথবদ্ধ হয়েছেন যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, কিন্তু আপনার কাজে দেখা যাচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি আপনার এক ধরনের অনুরাগ হয়েছে। একটা বিশেষ রাজনৈতিক দলকে আপনি যেভাবে প্রোটোকল দিচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু এবং জাতির কাছে এটা একটা ভুল মেসেজ যাচ্ছে, এবং আপনার সরকার একদম বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আপনার দুর্বল সরকার এটাও প্রতিষ্ঠিত হয়েছে। এবং তখন বলেছি যে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং সম্ভব হলে আপনার এই অগাস্টের 5 তারিখে আপনি নির্বাচনের তারিখটা দিয়ে দেন, এই ব্যাপারে আপনি কোনো ভিন্ন চিন্তা করবেন না। আমরা যে যতটুকু সময় পেয়েছি ততটুকু সময়ের মধ্যে তিনি সে কথাটা বলেছেন। আমরা আইন শৃঙ্খলার অবনতির কথা বলেছি, আমরা আপনার মাইলস্টোনের ঘটনাতে আপনার রাতে 3টা বাজে পরীক্ষা বন্ধ করার ব্যাপারে যে সরকার সিদ্ধান্ত, সরকার ততক্ষণ পর্যন্ত কেন ঘুমিয়েছিল, এইসব ব্যাপারে আমরা ওনাকে জবাব দিতে আনার চেষ্টা করেছি। উনি বক্তব্য রেখেছেন, ওনার বক্তব্যটা আমার কাছে এক ধরনের ধোঁয়াশা, আমার কাছে এক ধরনের রহস্যময় মনে হয়েছে। সর্বশেষ তিনি একদম শেষ কথাটা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির
যদি সেভাবে উন্নতি না হয় তাহলে তো নির্বাচন করাটা দূর হয়ে দাঁড়াবে। এরপরে আমি বিভিন্ন জায়গায় কথাটা বলেছি যে নির্বাচন না, বাট আপনি যে ওনার একটি বিশেষ দলের প্রতি অনুরাগের প্রশ্ন, সেই ক্ষেত্রে তিনি কোনো বক্তব্য দেননি। আমাদের প্রায় প্রত্যেকটা বক্তাই কিন্তু এই কথাটা বলেছেন যে যেভাবে একটা দলকে যে প্রোটোকল দিয়েছেন, আমরা অনেকেই মন্ত্রী ছিলাম, আমরা অনেকেই রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করছি, অন্য কোনো রাজনৈতিক দল তো এই ধরনের প্রোটোকল পাচ্ছে না, কিন্তু আমরা বলে আসার পরও কিন্তু তিনি সেই কাজটা করেন না। স্কুল পর্যন্ত বন্ধ করে দেওয়া আমরা সেটা করেন নাই, কারণ আমরা দেখেছি যে নেত্রকোনাতে তাদের পদযাত্রাকে আপনার করার জন্য সারা জেলার পুলিশ যেন এক জায়গায় গিয়ে থাকতে পারে, স্কুল বন্ধ করে দিয়েছেন। আমরা দেখেছি যে বিদ্যুৎ বিভাগকে আপনার বলা হয়েছে যে রাত্রে 9টা পর্যন্ত, 3টা থেকে 9টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা যেন রাখে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আসলে তো যারা এনজিও করেন অথবা এনজিওর ব্যাপারে যাদের ধারণা, এনজিওরা তো আপনার কথা শুনবে কিন্তু কাজে পরিণত করবেন না। কারণ ওনারা যদি কথা শুনে যদি কাজে পরিণত করেন তাহলে তো আরেকজনের টিনের চাল খুলে নিয়ে আসতে পারেন না, আরেকজনের তো আপনার ওই যে গাভী অথবা পশু এটা তো তুলে নিয়ে আসতে পারেন না। এটা ওনাদের এটা দায়িত্বটাই এরকম। ধরেন আপনার এই যে বিভিন্ন প্রতিষ্ঠান যে ঋণ দেয়, অনেক সময় কনজিউমার্স যে ঋণগুলো দেয়, গাড়ির ঋণ দেয়, গাড়ির ঋণগুলো যখন আপনি একটা বা দুইটা কিস্তি কিন্তু যখন আপনি খেলাপি হবেন তখন কিন্তু তারা একটা রিকভারি টিম বলে একটা টিম আপনারা বাসা পাঠিয়ে দেয়। এই জায়গায় কোনো আশ্বস্ত না, এইটা আশ্বস্ত ওনারা করেন না, এটা ওনাদের অভ্যাসের মধ্যে নেই। এবং আমরা দেখলাম যে জিনিসটা পরের দিন যে আবারও 12টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, সেখানে বলা হয়েছে যে তিনি কয়েকদিনের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করবেন। কিন্তু ওনার কার্যালয় থেকে উনি বলেছেন না, উনি বলেছেন বলে রাজনীতিবিদরা বাইরে এসে বলেছেন। আমি জিজ্ঞাসা করেছি কয়েকজনকে, তাদের বক্তব্য আমার কাছে কিন্তু এটা একদম স্পষ্ট মনে হয়নি। কিন্তু ওই ব্যাপারে কিন্তু ওনার প্রেস উইং বা কোনো ধরনের কথা বলেন নাই অথবা আপনার কোনো বক্তব্য দেন নাই, বরঞ্চ উনি বলেছেন যে যারা নির্বাচন প্রতিহত করার জন্য বা নির্বাচনকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তাহলে একদম রিভার্স ওনার বক্তব্য রাজনীতিবিদদের। আমি একটু কনসেনসাস কমিশনের সর্বশেষ অবস্থা বুঝতে চাই, এখানে কতখানি আশাবাদী আপনি? দেখুন, আপনার আমরা জুনের আমরা একটা জিনিস শুনেছি যে ফাইনাল রিপোর্টের মধ্যে যাদের ডিসেন্ট থাকবে সেটা মেনশন করে দেওয়া হবে, তো সেটা থাকতে তো সেটা তো কনসেনসাস হচ্ছে না, সেটা কনসেনসাস হচ্ছে না, এবং সেটা আমরা বলার চেষ্টা করছি। এখানে ব্যাপারটা হচ্ছে কি, একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে আর অন্যান্য সিদ্ধান্তগুলো মোটামুটিভাবে আমরা দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে আমরা করতে পারছি। এখন 3 তারিখ থেকে আলোচনাটা শুরু হয়েছে। আমরা শুরুতে জানতে চেয়েছি যে আপনাদের কিন্তু আলোচনার বিষয়বস্তু কয়টি, ওনারা বলেছেন 19টি, পরে এখন জানতে পারলাম যে 20টি। তাহলে 20টি যদি আলোচনার বিষয়বস্তু আপনারা নির্ধারণ করা হয় তাহলে কিন্তু 20 দিনে কিন্তু এই 20টা বিষয় নিয়ে সমাধান করা সম্ভব। আজকে কিন্তু 2 মাসেও আমরা কিন্তু করতে পারিনি, অর্ধেক পর্যন্ত হয়েছে আর অর্ধেক হয়নি। ওনারা কিন্তু, আমরা বাইরে এসে প্রেসে বলেছি এইটা ঐক্যমত্যের কমিশন নয়, এটা ঐক্য বিলম্বিত করার কমিশন। আমরা হতাশা ব্যক্ত করেছি, আমরা বলেছি যে আপনি প্রয়োজনে সকাল 10টা থেকে রাতে 10টা পর্যন্ত প্রোগ্রাম করে আমাদের সাথে কথা বলে আমরা সব কাজটা ছেড়ে দিয়ে হলেও আমরা এই কাজটা শেষ করতে চাই। কারণ এখানে আপনি এই সুযোগটা দিচ্ছেন এই কথা বলার জন্য যে ঐক্যমত্য কমিশনে এখানে আপনার না হলে আমরা আন্দোলন করব, আমরা সংগ্রাম করব, আমরা ঢাকা ঘেরাও করব, এইসব কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু আমার একটা ধারণা যে ঐক্যমত্য কমিশন ইচ্ছা করেই কিন্তু বিলম্বিত করেছে। যে কারণে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি আজকে, হয়তো আজকে আলোচনাটা আমরা শেষ করতে পারলাম না, পরের দিন যাওয়ার পরে দেখা যায় যে সম্পূর্ণ নতুন আরেকটা বিষয় নিয়ে ওনারা সামনে নিয়ে আসছে, সেটা নিয়ে আবার নতুন করে আলোচনা ইত্যাদি চলতে চলতে ওই 20টার মধ্যে আজকে পর্যন্ত 12টার বিষয় নিয়ে আমরা ঐক্যমত্য পড়ছি। তার মধ্যে একটা বিষয় যেটা আপনার প্রধানমন্ত্রী, আপনার সংসদ নেতা এবং দলীয় প্রধান এক হতে পারবেন না। সেখানে আমরা বলেছি যে আপনার দলীয় প্রধান নির্বাচন করে আপনার দলের নেতাকর্মীরা, আর সংসদ নেতা নির্বাচন করে সংসদ সদস্যরা। তাইলে সেটা দুটো আলাদা ব্যাপার। সংসদ সদস্যরা যদি সংসদ নেতা নির্বাচন করে এবং দলীয় যারা নেতা আছে তারা যদি ওনাকে আবার দলীয় প্রধান নির্বাচন করে, তাহলে সমস্যাটা কোথায়? বরঞ্চ এতে করে আরো গণতন্ত্র সুসংগত হয়। দলগুলো যদি প্র্যাকটিস করে সেটা তাদের নিজস্ব ব্যাপার, সেটা ভালো হয় যদি এবং প্রধানমন্ত্রী দলের নেতা একজন না হয়, কিন্তু বাধ্যতামূলক করে দেওয়াটা আমরা বলেছি যে এটা আপনার দলের উপর ছেড়ে দেন, এটা দলের উপর ছেড়ে দেন। আমরা কিন্তু ওটা দলের উপর ছেড়ে দেওয়া হয়নি, এটা একটা সিদ্ধান্ত দিয়েছে। তো সেই সিদ্ধান্তের সাথে আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল আমরা দ্বিমত করেছি এবং আমরা বলছি এটাতে আমরা নোট অফ ডিসেন্ট দিব। তো আজকেও যখন বিভিন্ন আলোচনার মধ্যে বলে যে
যারা এটার সাথে দ্বিমত পোষণ করবেন তারা ইচ্ছা করলে আপনারা এটার বিপক্ষে আপনারা মন্তব্য দিতে পারেন, তখন আবার আমরা কিন্তু আর বলার চেষ্টা করি, তাহলে তো ঐক্যমত্য হলো না। তাইলে তো মানে প্রধান উপদেষ্টা যেটা বলেছে যে যতটুকু ঐক্য হবে ততটুকু নিয়ে আমরা আলোচনা করব, এবং এটা প্রতিনিয়ত কিন্তু লাইভে দেখাচ্ছে যার কি অবস্থানটা, এবং ওনারা এটা আপনার এবং এটা পত্রিকাও দেবেন, জানাবেন যে কোথায় কি অবস্থা। তারপরে আমরা আশাবাদী, আমরা কিন্তু নিজেদের পক্ষ থেকে বারবার চাপ দিচ্ছি যে একটা জুলাই সনদ যদি বলেন, অথবা যদি একটা ঘোষণা বলেন, অথবা এই যে 20টা বিষয় ঐক্যের কথা বলেন, তাহলে জিনিসটা আপনারা জুলাইয়ের মধ্যেই শেষ করেন। আমরা আলটিমেটাম দিয়েছিলাম 28শে জুলাই, ধন্যবাদ। এখন আশা করি যে জুলাই 21 তারিখের মধ্যে আমরা একটা ঐক্যে আসতে পারবো। মিস্টার মোশাররফ হোসেন, আপনি শুনছিলেন, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমে ফাতেমা তিনি একটা ফেসবুক লাইভেই বলছেন যে জুলাইকে আসলে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। এই কথা তো আমরা সব জায়গায় শুনি এখন। আপনার তো নানা আপনি যেটা দেখেছেন যে এই যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন, ওনার এপিএস 400 কোটি টাকার মালিক, কিভাবে সম্ভব? স্বাস্থ্য উপদেষ্টার এপিএস যিনি ছিলেন, তারপর আপনার এই যে নাহিদ ইসলামের যিনি ছিলেন, তারও একই অভিযোগ শোনা যাচ্ছে। তারপর আমরা প্রায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে গাজীপুরের এক নির্বাহীকে পোস্টিং দেওয়ার জন্য 40 কোটি টাকার কন্ট্রাক্ট, এই ধরনের কথা তো আছে। এবং আপনি যদি এই সোশ্যাল মিডিয়ায় দেখেন, আজকেও আমি একটা দেখলাম যে মিরপুরে এক লোকের ধরে নিয়ে তাকে ব্যাপক নির্যাতন, এবং সেখানে লাইভ তারা বলছে যে আমাদের দায়িত্ব যারা এই যে আন্দোলনের সাথে ছিল, আন্দোলনের বিরোধীরা, তাদেরকে উপর এভাবে বাংলাদেশে তারা রাজনীতি করতে পারবেন। অর্থাৎ তাদের মতো একটা বাংলাদেশ তারা তৈরি করতে চাচ্ছে, যেটা আগামী দিনে আমি মনে করি যে এই গণতান্ত্রিক যাত্রার ক্ষেত্রে ব্যাপক একটা সংকট তৈরি করবে। এবং আপনি আরেকটা জিনিস দেখেন যে গতকাল আপনি দেখেছেন এই যে ঐক্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কমিটি বাতিল করতে তারা বাধ্য হয়েছে, কারণ সারা বাংলাদেশে এরা ডিসি, এসপি, ইউনো অফিসে এদের নতুন অনেকে অফিস খুলে বসেছে। সচিবালয়ে আমরা দেখেছি অনেকে এদের মধ্যে তদবির বাণিজ্যে এরা ব্যস্ত। তো সামগ্রিকভাবে তো একটা নেতিবাচক দিক আছে, আপনি যে চাঁদাবাজির যে কথাটা বলছেন, তো সর্বত্র তাদের আছে এবং তাদের একটা প্রভাব আছে। এবং আপনি সবচেয়ে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, সেলিম ভাই আছে বা রাজনৈতিক দলগুলির বক্তব্য শোনেন, বারবার বলা হচ্ছে যে প্রশাসন যারা ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী তাদেরকে আপনি পরিবর্তন করে নতুনভাবে পদায়ন করেন। হচ্ছে না কেন? এগুলো কেন হচ্ছে না? কারণ একটাই, শেখ হাসিনার যারা আজ্ঞাবহ ছিল তারা যদি প্রশাসনে থাকে তাদেরকে দিয়ে কাজ করানো সহজ, কারণ তাদের মধ্যে একটা ভয় আছে, একটা ভীতি আছে, যার জন্য তারা সহজে কাজগুলি করে দেয়। আজকে দেখেন তাদেরকে চেঞ্জ করা হচ্ছে না। তো সামগ্রিকভাবে তো একটা মহল এই জুলাই বিপ্লবকে পুঁজি করে তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে নানা ক্ষেত্রে। এর জন্যই অনেক জায়গায় কিন্তু ইউনূস সাহেব কিন্তু খুব স্ট্রংলি ভূমিকা নিতে পারছে না। এই যে আপনি দেখেন, এই যে আমি জানি না সেলিম ভাই এটা সরাসরি প্রশ্নগুলো জিজ্ঞেস করেন কিনা, উনি হয়তো আপনাদের সাথে কি বলে এটা তো আমরা মিডিয়ায় দেখি না, কিন্তু আমরা মিডিয়ায় দেখি নির্বাচন সংস্কার এই সম্পর্কে ওনার কথাটা খুবই কম বলে, যা বলে ওনার প্রেস উইংস বলে, এবং সেই ব্যাপারে ওনার কতটুকু সম্মতি আছে এইটাও একটা ব্যাপার। যেমন আপনি যে কথাটি বললেন, আমরা দেখলাম যে তৃতীয় দিন রাজনীতিবিদরা বললো যে 4-5 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে। তা যদি উনি এই কথা না বলে থাকে, তাহলে তো ওনার প্রেস উইংসের বক্তব্য ছিল যে এটার প্রতিবাদ করা অথবা এটার একটা ক্লারিফিকেশন দেওয়া, কিন্তু তারা কিন্তু দেয়নি। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এরকম একটা কথা উনি বলেছেন। সম্মতি আমরা একটা লক্ষণ, আমরা তো এটা জানি যে এই যে ধূম্রজাল, এইগুলিকে কিন্তু ক্লিয়ার করা উচিত, এগুলো কিন্তু করছে না। তো এখন উনি যদি আবার আজকে দেখেন, আপনি আজকে আবার একটা নিউজ দেখলাম যে আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনাবাহিনীর সদস্য কাজ করবে। আবার পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে। এখন পুলিশের এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, কাদের দিয়ে নিয়োগ করা হবে, সেখানেও আবার দলীয় প্রভাব থাকবে কিনা বা সরকারি প্রভাব থাকবে কিনা, সেটাও আর একটা বড় প্রশ্ন। না, এই প্রশ্ন তো থাকতেই পারে, কারণ আপনি দেখেন যে এই সেলিম ভাই যে কথাটা বলেছে, এই যে আজকে যে পদযাত্রা একটা কর্মসূচি আমরা দেখি, আমরা তো নানা কথা শুনি, কারণ বাংলাদেশ তো ছোট্ট জায়গায়, অনেক জায়গায় ডিসিএসপিরা তাদের ঘুম হারাম হয়ে যায়, তাদের নিরাপত্তা, তাদের আপ্যায়ন, তাদের কোনো সংকট তৈরি হয় কেন এগুলিকে মিনিমাইজ করার জন্য। তো সুতরাং সরকারের একটা প্রচণ্ড ছত্রছায়া আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা তো আছে সারা বাংলাদেশে, এটা বোঝা যাচ্ছে। কারণ আমরা দেখি যে এই যে জেলাগুলি যায়, সেই জেলার প্রশাসন তটস্থ থাকে, তাদেরকে কীভাবে মানে খুশি করবে, সোজা কথা যদি আপনি বাংলা ভাষা শব্দটা ব্যবহার করেন। তো এমনি একটা বাংলাদেশে তো আমরা বর্তমানে বসবাস করছি। আর এই সরকারের যে নিরপেক্ষ কথাটা আপনি বলেন, যেটা আমরা জানি যে এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আর নিরপেক্ষ গভর্নমেন্ট, তাদের অনেক কার্যক্রমে তো সে নিরপেক্ষতা প্রমাণ করে না। সেলিম ভাই যে কথা বলেছে, বড় 4 দল,
আপনার তো একটা ক্রাইটেরিয়া থাকবে যে আমার যেমন আপনি মনে যখন প্রথম নিবন্ধন নেন সেলিম বেরা যখন 2008-এ, তখন কি শর্ত ছিল? প্রথম শর্ত ছিল কোনো দলের যদি কেউ কখনো সংসদ সদস্য থাকে তাহলে ওই দল নিবন্ধনের ক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য হবে না। তো এই দলের তো নিবন্ধনই নাই, তারপরে বড় দল হলো কিভাবে? এখন পর্যন্ত তারা তাদের কি ম্যানিফেস্টো, কি রাজনৈতিক দর্শন, আগামী কি রাজনীতি করবে কিছুই আমরা জানি না। ইউনূস সাহেব একটা তকমা দিয়ে দিলেন এর একটা বড় রাজনৈতিক দল। অর্থাৎ জনসম্মুখে তারা একটা মেসেজ দিতে চায় যে এই দলের প্রতি তাদের একটা প্রচ্ছন্ন সমর্থন, সাপোর্ট, যাই বলেন একটা কিছু আছে, যে এইটা আগামী দিনে আমি মনে করি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে একটা সংকট তৈরি করতে পারে। মিস্টার সাজ্জাদ হোসেন সেলিম, না আমি ওনার সাথে এই যে প্রস্তুতির কথা শুনছি আমরা, না, পুলিশে নিয়োগ আর একেবারে একমত। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, আমরা কিন্তু দেখছি যে দুর্নীতির পরিমাণ বেড়ে গেছে। আমরা কিন্তু প্রধান উপদেষ্টাকে বলেছি, আমরা যে 12টি রাজনৈতিক দল দেখা করতে গেছি, আমাদের কিন্তু বেশ কয়েকটি দল আমরা বলেছি যে আপনাদের অনেক উপদেষ্টা কিন্তু দুর্নীতির কথা আমরা শোনা যাচ্ছে, আপনার বিদেশে টাকা পাচারের কথাটাও কিন্তু এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। উনি কিছু বললেন এগুলো? উনি একজন ভালো শ্রোতা এবং উনি একদম মৃদুভাষী এবং ভালো বক্তা, হ্যাঁ মিষ্টিভাষী এবং ভালো বক্তা। কিন্তু উনি আবার আপনার বক্তব্য যেখানে রাখেন সেখানে তো উনি আপনার খুব অর্থের বিনিময়ে বক্তব্যটা রাখেন অতীতে আর কি। বর্তমানে এখানে উনি রাখেন বক্তব্য, কিন্তু রাজনীতিবিদদের সামনে আসলে উনি খুব বেশি বক্তব্যটা তিনি রাখেন না। আর ধরেন উনি ওনার যেই কাজের ব্যাপার যেটা হলো যে আপনার একটা নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার এটা কী করবে, একটা নির্বাচন করবে। আমরা স্পষ্ট ভাষায় ওই দিন বললাম যে আপনার কিন্তু বলা হয়েছে যে আপনি উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করেন, বারবার বলা হয়েছে আপনি উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করেন না। এই যে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সম্বন্ধে যার ন্যূনতম ধারণা নেই তাকে একটা স্বাস্থ্য উপদেষ্টার পদে বসিয়ে দেওয়ার পরে স্বাস্থ্য খাতটাকে পুরোটাকেই একেবারেই অকণ্ঠ দুর্নীতি নিমজ্জিত এবং জনগণের স্বাস্থ্যসেবাটাকে মান একেবারেই নিচে নামিয়ে ফেলেছেন। তো সুতরাং এখানে উনি কোনো কাজ করছেন না, অথবা ওনাকে কোনো কাজ করতে দিচ্ছেন না, অথবা এখানে ক্ষমতার বহুবিধ কেন্দ্র হয়ে গেছে, একটা মাফিয়া চক্র হয়ে গেছে। বিদেশ থেকে কিছু লোক বিভিন্ন কারণে দেশে চলে এসে আপনার রাষ্ট্রটাকে নিয়ে একটা খেলা শুরু করে দিয়েছে। এখানে আপনার মুক্ত বাণিজ্য আলোচনার সাথে আপনার নিরাপত্তার বিষয়টাকে জড়িত করে ফেলছে। এখানে করিডোরের ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা চলছে, জাতিসংঘের আপনার মানবাধিকার কমিশনের এখানে অফিস দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক অংশটাকে কোনো টেন্ডার ছাড়া, কোনো আপনার কোনো রকমের নেগোসিয়েশন ছাড়াই একটা বিদেশি হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা ওনার কাজ নয়। এখানে কিন্তু ওনাদের বোঝা উচিত যে আপনার এইখানকার এই অনেক উপদেষ্টা কিন্তু আপনার নির্বাচনের পরে, তারা নির্বাচনের আগেই তাদেরকে পালিয়ে যেতে হবে। অনেক উপদেষ্টা কিন্তু তাদের অনিবার্যভাবে জেলে যেতে হবে। এটা একেবারে কথা, কারণ অনেক উপদেষ্টার ভাই, অনেক উপদেষ্টার বাবা, অনেক উপদেষ্টার ছেলেরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে গেছে। আমরা এটা আশা করি না। এইভাবে শেখ হাসিনার 15 বছর শাসনের পরে ডক্টর ইউনূস সাহেবের হাতে দেশটা যখন পড়েছে, উনি শেখ হাসিনা থাকলে আজকে জেলে থাকতে হইতো, সেখান থেকে উনি আপনার আজকে সরকার প্রধান। সেই মনোভাব নিয়ে যদি উনি কাজটা করতে পারতো, অথবা ওনার টিমটাকে উনি সেভাবে সাজাতে পারতেন, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। আমরা কিন্তু সেটা দেখি নাই। এবং উনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলে না বলে, কী করে না করে, এগুলো কিন্তু একটা হাসির খোরাক এবং একটা কৌতুকের পাত্র। উনি ইচ্ছা করলে ওনাকে সরাতে পারে। ফ্যাসিস্ট শেখ হাসিনা নাইলে মনে করতো যে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্তই সঠিক, আমি এই কাউকে সরাবো না এখানে। কিন্তু অত সংসদীয় গণতন্ত্রে কিন্তু আপনার মন্ত্রীদেরকে কিন্তু পরীক্ষায় পাশ করে অথবা মন্ত্রণালয়টাকে গতিশীল করার পরেই তিনি সেই মন্ত্রণালয় হয় টিকবেন, অথবা তাকে পরিবর্তন করা হবে, অথবা তাকে সেখান থেকে বাদ দেওয়া হবে। এখানে ডক্টর ইউনূস সাহেব এখন পর্যন্ত কোনো উপদেষ্টাকে কিন্তু বাদ দেন নেই, এবং কোনো উপদেষ্টাকে কিন্তু সেইভাবে আপনার এখানে আরও যেভাবে আমরা জড়িত করার কথা বলেছিলাম সেভাবে করে নাই। তারপরও আজকে দেখলাম যে আপনার 1.5 লক্ষ পুলিশ নিয়োগ করা হবে, আপনার ট্রেনিং দেওয়া হবে 60,000, নির্বাচনের একটা আবহাওয়া তৈরি করার একটা চেষ্টা করছেন। এবং এখন যদি বলা হয় যে এই 1.5 লক্ষ পুলিশ হচ্ছে ওই সমন্বয়কদের ভিতর থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশীর্বাদ পুষ্ট যারা তাদের মধ্য থেকে, না ওইটা তো আপনি অবশ্যই সব খবর রাখেন আমাদের চাইতে। আপনার মেধা, যোগ্যতা এবং আমাদের চাইতে আপনার যোগাযোগ অনেক বেশি। এখানে কোনো একটা প্রতিষ্ঠানে কেউ কাজ করতে পারছে না, কোনো কর্পোরেশন বলেন, কোনো মন্ত্রণালয় বলেন, এই সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতিকারীর অত্যাচারে আপনার প্রশাসনটা একেবারে জর্জরিত।
কোনো থানার ওসি আপনার শান্তভাবে কাজ করতে পারছে না, আপনার নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। এই কদিন আগে আমি একটা মানে ছোট্ট একটা ছেলেকে দেখলাম, আপনার অল্প বয়সী, মানে সে বললো যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি প্রতিনিধি। তো জিজ্ঞাসা করলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি মানে আপনার এখানে কাজটা কী স্বরাষ্ট্র মন্ত্রণালয়? তো সে বললো যে আমরা বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করে সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করি। তো আমি ওর সামনেই বললাম, আরও অনেকগুলো লোক ছিল, কয়েকজন সাংবাদিকও ছিল। আমি বলি তাইলে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আইবি, এসবি, সিআইডি, তারপরে মানে এইগুলো বাতিল করে দেওয়া উচিত, এগুলো তো রাখার দরকার নাই, তোমাদের উপর নির্ভর করেই করা দরকার। এবং ওই ছেলেই দেখলাম যে চাঁদাবাজির আমি মানে ইয়েতে আপনার সে আপনার জেলে গিয়েছে এবং মানুষের একরাশ আপনার ঘৃণা ইয়ে করতেছে। আপনার রেল মন্ত্রণালয়ের একই অবস্থা, আপনার নৌপরিবহন মন্ত্রণালয়ের একই অবস্থা। প্রতিটা মন্ত্রণালয়ে, প্রতিটা সেক্টরে, প্রত্যেকটা অফিসে আপনি আগারগত বিভিন্ন অফিসে যাই দেখেন সেখানে সমন্বয়ক নামধারী যারা বসে আছেন এবং তারা সেখানে মব সৃষ্টি করছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই যে একটা মব কালচারটা সৃষ্টি হওয়ার পরে কিন্তু কেউ কিন্তু আর কাজ করতে পারছেন না। এখানে আপনার পিডব্লিউডিতে বলেন, তারপরে আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বলেন, পানি উন্নয়ন বোর্ডে বলেন, ড্রেজিংয়ে বলেন, যে কোনো জায়গায় গিয়ে তারা যে ত্রাসেরা যতটা কায়েম করছে বলার বাইরে। এই যে পাঠ্যপুস্তকের আপনার ছাপানোর যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে গিয়ে 400 কোটি টাকা সেখান থেকে লোপাট করে ফেলেছে। আপনার এইখানে আপনার একজন প্রবীণ ব্যক্তি ছিলেন যিনি স্থানীয় সরকারের উপদেষ্টা। আমরা আবহমানকাল থেকে দেখে আসতেছিলাম যে সবচেয়ে সিনিয়র যে দলের নেতা তিনি স্থানীয় সরকার উপদেষ্টা হন, স্থানীয় সরকার মন্ত্রণালয় হন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনি একদম ছাত্র প্রতিনিধির হাতে প্রেরণ করেছেন। কেন, এটা কি ডক্টর ইউনূস সাহেব কি সাইন করেন নাই, বা এটা কি উনি জানতেন না, এবং এটা পরিণতি কি উনি জানতেন না? এখানে যেমন এখনও বলা হচ্ছে যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন, তার মধ্যে বলতেছে যে আবার স্থানীয় সরকার নির্বাচনের কথাটা। তার মানে আমি কিন্তু এখনও বলি যে নির্বাচনটা কিন্তু অনিশ্চিত, এবং নির্বাচনটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার ব্যাপারে একটা বড় একটা অংশ কাজ করছেন, যারা রাষ্ট্রকে নিয়ে একটা ছিনিমিনি খেলার একটা পাত্র বানিয়ে ফেলছেন, রাষ্ট্রটাকে একটা প্রশিক্ষণ কেন্দ্র মতো মনে করছেন, রাষ্ট্রটাকে একটা লুটপাটতন্ত্র আবার নতুন করে তারা করবেন, এই ধরনের ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে। এখন ডক্টর ইউনূস সাহেবের আশেপাশে যারা আছেন বা ওনার যেই কর্মপদ্ধতি অথবা ওনার যে আপনার চিন্তা চেতনা, এর সাথে অনেকের আপনার মিল হয়ে গেছেন, এক ধরনের মিল হয়ে গেছেন বলে তো এইভাবে চলছেন। উনি যদি চাইতেন যে না ঠিক আছে, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে রাষ্ট্রটা পরিচালনা করব, দুর্নীতির ব্যাপারে আমি জিরো টলারেন্স করব, এবং ছাত্র সংগঠনের নামে যারা রাজনৈতিক দল করে এখানে আপনার বিভিন্ন রকমের অরাজকতা করার চেষ্টা করছে তাদেরকে আমি প্রতিহত করব, কোনো কিছুই তো উনি করছেন না। যেমন আপনার কক্সবাজার গিয়ে একজন ছাত্রনেতা বক্তব্য রাখছেন অথবা একজন এনসিপি নেতা বক্তব্য রাখছেন, এবং তাকে আমাদের বিএনপির সবচেয়ে মজলুম এবং মৃত্যুঞ্জয়ী নেতা সালাউদ্দিন আহমেদকে এলাকায় গিয়ে তারা বক্তব্য রাখছেন যে এখানে শামীম ওসমানের সাথে তুলনা করে। কতটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তাদের আচরণ এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের আপনার চিন্তাভাবনা কতটা আপনার নিকৃষ্ট, এতেই তো প্রমাণিত হয়। আমি একটু অন্য প্রসঙ্গে আলোচনা করতে চাই। সাম্প্রতিককালে নানা মহলে এই আলোচনাটা আছে, এবং কোনো কোনো ছোট ছোট স্টাডিও কেউ করছেন, সার্ভেও করছেন, তার মধ্যে দিয়ে যে বিএনপি আসলে তার গ্রাউন্ডটা লুজ করছে ডে বাই ডে। নানা অভিযোগ বিএনপির বিরুদ্ধে। আওয়ামী লীগ তো নেই, তাকে কোনোভাবে আর পলিটিক্যাল ল্যান্ডস্কেপের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। জামায়াত ইসলামী খুবই সমর্থন তার বাড়ছে, প্রভাব বাড়ছে, এবং তারা তো সর্বশেষ এমন একটা স্লোগান নিয়ে এসছেন যে তারা দুর্নীতি করবেও না, দুর্নীতি প্রশ্রয় দেবে না, চাঁদাবাজি করবে না, চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না, এটাই তাদের ক্যাম্পেইনে। এনসিপির প্রতি তরুণ সমাজের ব্যাপক আগ্রহ এবং সমর্থন, ইভেন আমাদের নোবেল লরিয়েটেরও এক ধরনের সমর্থন আছে। তো সব মিলিয়ে এই যে নতুন ইকুয়েশন 5ই আগস্টের পরে 1 বছর যাওয়ার পরে রাজনীতিতে, এটা আসলে কতটা ইতিবাচক বা কতটা, এটা কি কোনো সংস্থার জরিপ? না না, বিভিন্ন মহলে কথা, এটার সাথে আমি একমত হতে পারছি না। কারণ একটা কোনটার সাথে? এই যে আপনি বললেন যে বিএনপি সমর্থন হারাচ্ছে, জামাত রাইজ করতেছে, একটা তরুণদের প্রতি ব্যাপক একটা বিভিন্ন মহল বলছে, কিছু কিছু সার্ভে প্রকাশিত হচ্ছে। মহল্লা কারা বাংলাদেশে দেখেন আপনি পরিকল্পিতভাবে একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে কেউ কেউ, মানে ওই যে কথাটি সেলিম ভাই বলেছে যে কারো তো একটা টার্গেট আছে, গোল আছে। যদি নির্বাচন না হয় বাংলাদেশে, তাহলে লাভটা কাদের? এই যে এনজিও গ্রাম সরকারে যারা আছে তাদের সবচেয়ে বেশি লাভ। এমন লোক এখানে আছে যারা জীবনে জনপ্রতিনিধি কোনোদিন হতে পারবে কিনা এই স্বপ্নও দেখে নাই, কিন্তু তারা কিন্তু মন্ত্রী হয়ে গেছে।
বরং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন কিনা, সবচেয়ে এই জিনিসটা নিয়ে আলোচনা করা উচিত, মানে জিল্লুর ভাই আমাদের সবার, সেলিম ভাই আছে, এই যে আমাদের আগামী প্রজন্মদেরকে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। এই ছাত্ররা 5 তারিখ পর তো তারা ক্লাসে ফিরে যাওয়ার কথা, যাচ্ছে। বরং আপনি দেখেন প্রতিনিয়ত এই যে সমন্বয়কের নামে, এনসিবির নামে আজকে কিন্তু তরুণদেরকে আপনি রাজনীতি এই প্ল্যাটফর্মে এনে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে আপনি একটা চরম অব্যবস্থাপনার মধ্যে আপনি ফেলে দিচ্ছেন। এটা কিন্তু আমাদের চিন্তা করা উচিত ছিল। ইউনূস সাহেবের দরকার যে আন্দোলন হয়ে গেছে, তোমরা যারা যারা এখানে আসো বাকিরা ক্লাসরুমে ফিরে যাও, কিন্তু যাচ্ছে না কিন্তু এক। আর এই যে আপনার জরিপ, আজকে আপনি জামাতে ইসলামের কথা বলছেন যে তাদের জনপ্রিয়তা কোথায় বাড়ছে? তারা তো আছে বাংলাদেশে ইসলামী ব্যাংক, দেশের আর্থিক প্রতিষ্ঠান তাদের দখলে। তারপর আবার ইসলামী শক্তিগুলোর একটা অ্যালায়েন্স করবার প্রয়াস আছে। সেটা খুব একটা বাংলাদেশে সারা জাগবে বা তারা এইভাবে কোনো অ্যালায়েন্স করতে পারবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ আমরা কালকেও দেখলাম যে ইসলামী অন্য দলগুলো, হেফাজত বা ইসলামী আন্দোলন, এরা সরাসরি বলছে যে আমাদের সাথে এরা করবে না। সুতরাং এই সংকট হয় না। আর ছাত্রদের জনপ্রিয়তা আপনি কিভাবে করবেন? এখন পর্যন্ত প্রায় 1 বছর হয়ে গেছে এনসিবি, তারপরে তারা একটা রাজনৈতিক দল করছে। এখন পর্যন্ত তারা জেলা কমিটি করতে পারেনি, এখন পর্যন্ত উপজেলা কমিটি করতে পারেনি, এখন পর্যন্ত তারা নিবন্ধনের জন্য তারা যোগ্যতা অর্জন করেনি। কারণ যে নিবন্ধনের জন্য যে কাগজপত্র জমা দিয়েছে, নির্বাচনকে বলে দিয়েছে, সেই শর্ত পূরণ করতে পারে নাই। তো এই দলটা জনপ্রিয়তা, অর্থাৎ এই ধরনের একটা সেন্টিমেন্ট তৈরি করতে চাচ্ছে কোনো মহল, কিন্তু এইটা আসলে বাস্তবতার সাথে মেলে না। আপনার একটা দেখেন, আপনি যে কোনো জায়গায় আপনি একটা জরিপ করে দেখেন যে বাংলাদেশের মানুষ এখন কি মনে করে। বরং আমি মনে করি 5 তারিখের পর বিএনপি যেই দায়িত্বশীল একটা ভূমিকা পালন করছে, সে বিএনপিকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল অনেক অনেক মহল থেকে, কিন্তু সেটা কিন্তু হয়নি। বরং আপনি দেখবেন একটা ছোট্ট নিউজ যদি হয়, সেটাকে বিভিন্ন গণমাধ্যম ইত্যাদি এমনভাবে প্রচার করে বিএনপি যে বাংলাদেশে একটা চাঁদাবাদী দলে পরিণত হয়েছে। কিন্তু আপনি দেখেন 5 তারিখের পর থেকে বিএনপির নেতাকর্মী সমর্থকরা সারা বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, যেমন আপনার স্পষ্ট মনে আছে তোবাইল আহমেদ সাহেবের বক্তব্য আপনি একটু স্মরণ করেন, আমরা তো ভুলে যাই খুব সহজে, যে বলছে আওয়ামী লীগ যদি চলে যায় 1 রাত্রে 5 লক্ষ লোক মারা যাবে। কয়জন মারা গেছে বাংলাদেশে? এই রাজনৈতিক প্রতিহিংসা কয়জন মারা গেছে? আমার জানা মতে কোনো লোক মারা যায়নি। আর আওয়ামী লীগের লোকজন তো অনেকে যারা পালিয়ে গেছে আলাদা, বাকি লোক তো বাংলাদেশে এখনো আছে, তাদের উপর অত্যাচার নির্যাতন কতটুকু হচ্ছে? বিএনপি সেই দায়িত্বশীল ভূমিকাটা বাংলাদেশে পালন করছে। কারণ বিএনপি মনে করে যে এই দেশটাকে যদি ধরেন আগামী দিনে যে রাষ্ট্রীয় ক্ষমতা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপি জেতার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। কিন্তু দেশটা তো আমাদের চালাতে হবে, যার জন্য দেখবেন আজকে এই যে সেলিম ভাই আছে, এই যে সংস্কার ঐক্যমত কমিশনে প্রত্যেকটি বিষয়ে বিএনপি রিটেন তার অভিমত দিয়েছে যে এইভাবে সংস্কারটা করা যেতে পারে। তো একটা দল কতটুকু গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা, কতগুলি মানুষের প্রতি তার কতটুকু কমিটমেন্ট, সেই দলটাকে আজকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আর আপনি দেখবেন, আমি মনে করি আমাদের নেতা এই যে 5 তারিখের পর থেকে জনাব তারেক রহমান সাহেবের ভূমিকা বাংলাদেশের যে কোনো মহলে অত্যন্ত প্রশংসনীয়। উনি একজন দেশপ্রেমিক দক্ষ নেতার হিসেবে উনি ভূমিকা পালন করে চলেছে। সুতরাং আমি মনে করি এই ধরনের কোনো ট্যাগ অথবা কোনো অভিযোগ দিয়ে বিএনপির এই জনপ্রিয়তাকে তারা হ্রাস করতে পারবে না। বরং আমরা মনে করি ষড়যন্ত্রকারীরা বরং আগামী দিনে সেলিম ভাই যে বলছে যাতে একটি নির্বাচন বাংলাদেশে না হয়, তার জন্য নানা ধরনের প্লট তৈরি করছে এবং একটা অশান্ত পরিবেশ তৈরি করার জন্য। এই জন্য আপনাদের দেখেন একটা এখন পিআরের ব্যাপার, আপনি দেখেন, আপনি তো দীর্ঘদিন এখানে, আপনি আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে রাজনৈতিক নেতাদের সাথে আপনি সবচেয়ে বেশি কথা বলেন। আপনি তো দীর্ঘদিন এই তৃতীয় মাত্রা করেন, আপনি কোনোদিন শুনেছেন যে পিআরের পদ্ধতি? হঠাৎ 5 তারিখের পর আমরা শুনলাম একটা পিআর। আরে বাংলাদেশের মানুষের মনোজগৎ তো আপনাকে বুঝতে হবে। এখানে আমাদের দেশে সেলিম ভাই দেখেন এমপি হতে হলে আপনার একটা পারিবারিক সংকট থেকে শুরু করে রাষ্ট্রের সংকট সমাধানের জন্য তাকে কাজ করতে হয়। আমরা তো এখনো নির্বাচিত হই নাই, কিন্তু আমাদের তো এলাকায় দেখতে হয় ভোরবেলা উঠলে পারিবারিক এই দ্বন্দ্ব, অমুকের এই সম্পদ এইটা হচ্ছে, অমুকের এই বিবাদ, অমুকের এই কাজটা করে দিতে হবে, অমুক অসুস্থ, অমুকে হাসপাতালে ভর্তি করতে হবে, বাচ্চাটাকে স্কুলে ভর্তি করানো যাচ্ছে না। অর্থাৎ নানা সংকট মোকাবেলা করতে হয় একজন সংসদ সদস্য। আর আপনি যদি পিআর হয়, দলকে ভোট দেবেন, তার লাইবিলিটি কার? আপনি কেউ সেবা পাবে? অর্থাৎ আমরা মনে করি এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে নির্বাচনকে বানচাল করার জন্য কোনো মহল চেষ্টা করছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং
নির্বাচনটা দ্রুত করে, আমাদের দেশের না আর্থিক সংকট আছে, আইন শৃঙ্খলার সংকট আছে, বিনিয়োগের সংকট আছে, কর্মসংস্থানের সংকট আছে এবং জিও পলিটিক্যাল একটা থ্রেট আমাদের মধ্যে আছে। এগুলিকে মোকাবেলা করার জন্য আমরা মনে করি একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার। জি, সাদাত সালিম। দেখুন, এখানে আপনার বিএনপি যেটা মানে 5ই আগস্টের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি কিছু মানে সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু বিএনপি অত্যন্ত দৃঢ়তার সাথে সেই সমস্যাটা মানে সমাধানের চেষ্টা করেছে। যার বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে মানে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যে যথাযথ ভূমিকাটা পালন করা দরকার ছিল সেটা পালন করছে না। আমরা যে জামাতের যে উত্থানের ব্যাপারটা যতটা আলোচিত এবং প্রচারিত, ততটা উত্থান কিন্তু আমরা 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 দেখছি না। এবং তাদের যে একটা সমাবেশ করার জন্য তারা তাদের সমস্ত শক্তি নিয়োগ করছে, পোস্টারিং হতে আরম্ভ করে মাইকিং হতে আরম্ভ করে প্রত্যেকটা এলাকাতে যাদের বিয়ে বন্ধ করানো হয়েছে, যাদের ছুটি বন্ধ করানো হয়েছে, সামাজিক অনুষ্ঠানটা বন্ধ করার পরও আমার নির্বাচন এলাকাতে কতজন লোক এসেছে এটা একদম আমি জেনেছি। এবং আমার সেক্ষেত্রে মনে হচ্ছে যে এখানে নতুন কোনো চিন্তা করার কোনো ইয়ে নেই। আর ইসলামিক রাজনৈতিক দলের মধ্যে কয়েকটি রাজনৈতিক দল চেষ্টা করছে একটা সমঝোতার মধ্যে আসার জন্য। যদি সমঝোতায় এসে যদি নির্বাচন করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আসলে একটা মানে শক্ত একটা বিরোধী দল দরকার। একটা বিরোধী দল থাকলে এটা মানে গণতন্ত্র আরও প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই যে আজকে পেপারে দেখলাম যে রাজশাহীর একটা চাঁদাবাজির তালিকার মধ্যে 50 জন জামাতের নেতার নাম আছে, এবং জামাতের নেতারা যে চাঁদাবাজি করছে না, ওরা চাঁদাবাজি করলে এটা হাদিয়া। এবং আমরা যে নির্বাচনী এলাকায় দেখছি যে প্রত্যেকটা বিষয়ে জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি, এই 3টা দল প্রত্যেকটা বিষয়ে, এবং একটা ইউনিয়ন পরিষদে যদি সামান্য একটা ভিজিএফ কার্ডও আসে সেখান থেকেও তারা ভাগ বসানোর জন্য তারা চেষ্টা করছে। অর্থাৎ সর্বত্র কিন্তু যেটা করা দরকার সেটা করছে। এখন আপনার এই যে জুলাই আগস্ট মাসে তো গত বছর এই দিনে তো আপনার সমস্ত জাতীয় মাঠে ছিল, উৎকণ্ঠার মধ্যে ছিল। এই মাসটাকে বেছে নিয়ে তারা একটা পদযাত্রার আমরা করছে, এবং পদযাত্রার কিছু লোকজন হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে সেক্ষেত্রে আপনার ছাত্র শিবির অথবা ইসলামিক দলগুলোর মানে যে সংগঠনগুলো আছে তারা কিন্তু পূর্ণভাবে সমর্থন দিচ্ছে, যেটা আমরা কয়েকটা এলাকার ব্যাপারে জানি যে মানে এই দলগুলো সমর্থন দিচ্ছে। তো এই সমর্থন দিয়ে বা এই সমর্থন নিয়ে কতটুকু আগাতে পারবে সেটা আমরা ভবিষ্যতেই বলতে পারবো। আমরা কয়েকজন আসলে তারা রাজনীতি করুক বা রাজনৈতিক দলে যোগদান করুক, এতে করে তো আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটা এক জায়গায় যে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, ছাত্রদেরকে ক্লাস বিমুখ করে ফেলেছে এবং তাদেরকে চাঁদাবাজি এবং অর্থের যোগানদার করেছিল। যে ছেলেটা আপনার এই যে গুলশানে ধরা পড়েছে, তার বাবা রিক্সা চালায়, যে একটা দিনমজুর ছেলে হঠাৎ করে সমন্বয় করার পরে বাড়িতে বিল্ডিং তুলছে, এটা তো রাজনীতির জন্য শুভ বার্তা নয়। এটা তো আশেপাশের যারা ওই বয়সী ছাত্রদের মধ্যে এটা প্রভাবিত করার চেষ্টা করছে, যেটা 90-এর আপনার আন্দোলনের পরও হয়নি, 71-এর মুক্তিযুদ্ধের পরও হয়নি। 71-এর মুক্তিযুদ্ধের পরে কিন্তু যারা চাকরিজীবী তারা চাকরিতে চলে গেছে, যারা সেনাবাহিনী থেকে যুদ্ধ করছে সেনাবাহিনীতে চলে গেছে, সেনাবাহিনী আবার সেখান থেকে নতুন করে রিক্রুট করেছে, পুলিশ বাহিনীতে চলে গেছে, কেউ এসে আবার দেশটাকে দখল করে নেয়, রাজনীতিবিদদের হাতেই দেশটা আপনার দিয়েছে। কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। আপনি দেখেন হঠাৎ করে মাস 3 আগে বলা নেই, কারণ সারা যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য দেখতে চাই, ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য দেখতে চাই, একযোগে ক্যাম্পিং, আবার হঠাৎ করে একেবারে উদাও একজনও এখন আর কিন্তু ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য দেখতে চাই, সেটা তো বলা দূরে থাক। বরঞ্চ মাইলস্টোন স্কুলের ঘটনার পরে যে 2জন উপদেষ্টা গেছে তাদেরকে 8 ঘন্টা করে তাদেরকে অবরুদ্ধ থাকতে হচ্ছে, 8-9 ঘন্টা করে অবরুদ্ধ থাকতে হচ্ছে। এটা তো আমরা যেটা বলি, আমরা শেখ হাসিনার সময় বলতাম যে দেওয়ালের লিখনটা পড়ুন, দেওয়ালের লিখনটা অনিবার্যভাবে রাজনীতিবিদদের আপনার পড়া দরকার, এবং এটা না পড়ে আপনার আওয়ামী লীগ ভুল করেছে। আমরা যেমন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে বাতিল করে দিয়ে আওয়ামী লীগ আজকে মনে করছে যে এটা তারা তাদের রাজনৈতিক অধিকারটাকে হারিয়ে ফেলেছে। তা নাইলে কিন্তু আমরা কিন্তু সবসময় আপনার এখানে আলোচনার মধ্যে বলেছি যে একটা সেফ এক্সিট নিয়ে রাজনীতি করাটা রাজনীতির জন্য অত্যন্ত সুখকর, কিন্তু সেটা তারা করছে না। এখন এই যে আমরা যদি এখানে ঐক্যর কথা বলছি, আমরা আমাদের রাজনৈতিক যেই মতাদর্শ, এই মতাদর্শ নিয়ে আমরা জনগণের কাছে যাব, ভোট করব, কিন্তু আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমরা একসাথে ছিলাম, আমাদের তো একটা ঐক্য বজায় রাখা দরকার। একটা ঐক্য আমরা যদি ঐক্যটাকে বিনষ্ট করি তাতে লাভ হবে কার? তাতে লাভ হবে ফ্যাসিবাদী শেখ হাসিনা লাভ হবে, কারণ তারা তো তাদের আচার আচরণ কথাবার্তা অনেকের মধ্যেই যেটা দেখছি, যেমন আওয়ামী লীগ, আমি আগেও দেখতাম যে আওয়ামী লীগের সাথে আমি পারস্পরিক কোনো বিতর্ক জড়াতাম না, কারণ তাদের মধ্যে কোনো বিতর্ক করার মতো কোনো উপাদানই থাকতো না। তাদের মধ্যে প্রচণ্ড আবেগ, তাদের মধ্যে থাকতো প্রচণ্ড দাম্ভিকতা, তাদের মধ্যে থাকতো
প্রচণ্ড উন্নাসিকতা, এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের মধ্যে আমি সেই রকম কোনো রকমের অপরাধবোধ অথবা তারা যে আপনার দেশ শাসন করতে ব্যর্থ হয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, দেশের অর্থনীতিটাকে লুণ্ঠন করে প্রশাসন যন্ত্রটাকে একেবারে দলীয়করণ করতে গিয়ে প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করতে গিয়ে সমস্ত দেশটাকে আজকে সম্মুখীন করে ফেলেছে, এই রকম কোনো অনুশোচনা তাদের মধ্যে নাই। বরঞ্চ তারা দ্বিগুণ, তিনগুণ, চতুর্থ গুণ আপনার মানে প্রতিহিংসা নিয়ে তারা আবার যে কোনো সময় ফেরত আসবে এবং একদম মাটির নিচে তাদেরকে মানে গেড়ে ফেলবে। এই ধরনের একটা মানে তাদের মধ্যে যে মনোভাব, তার বিপরীতে আমাদের মধ্যে একটা ঐক্যতা থাকা দরকার। এখন ঐক্য বিনষ্ট করার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য ডক্টর ইউনূস সাহেবের যে দরকার ছিল, উনি যখন বিপদে পড়েন, উনি যখন একটা সংকটে পড়েন, তখনই তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আপনার আলোচনা করতে বসেন এবং একটা ফটো সেশন করেন, এবং সেটা অত্যন্ত বিরক্তিকর। ভবিষ্যতে আমরা এই ধরনের আলোচনা যাবো কিনা জানি না। আমরা 12টা রাজনৈতিক দল গিয়েছি, আমাদেরকে বলতে 2 মিনিট করে কথা বলেন। জিদুল ভাই 2 মিনিট করে কি কথা বলবো এখানে? আমরা 1 ঘন্টা পরস্পর কথা বলার পরে মনে হচ্ছে যে অনেক কথা বলতে পারিনি, অনেক কথা যদি এই কথাগুলো যদি বলতে পারতাম, এই কথা তো খেয়াল ছুটে গেছে। সেখানে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিটের মধ্যে মনে হয় সুপারসনিক গতিতে কথাবার্তা বলে, এটা তো হয় না। একটা ফটো সেশন করে চলে ডক্টর ইউনূস সাহেব অন্তত 1 বছরে মানে রাজনৈতিক দলগুলোর সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার দরকার ছিল। কারণ রাজনীতিবিদরাই তো মাঠের সৈনিক, রাজনীতিবিদরাই তো জনগণের সাথে সরাসরি সম্পর্কিত। এখন আমরা ধরুন আওয়ামী লীগ না থাকার প্রেক্ষিতে আমরা যারা নির্বাচনী রাজনীতি করি, ধরুন আমি 18 সালে নির্বাচন করেছি, উনি করেছেন, তাহলে আমাদেরকে কিন্তু জনগণের সাথে সরাসরি সম্পর্কিত থাকতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তাদের সুখ দুঃখের কথা শুনতে হয়। আমরা জানি জনগণ কী চায়, বা আমরা জানি জনগণের জন্য আমাদেরকে কী করতে হবে, যেটা এখানকার অনেক আমলা জানেন না। আমি ডে 1 থেকে কয়েকটা জিনিস বলে এসেছি, এবং ইতিহাস সাক্ষী দেবে যে এই কথাগুলো চিরসত্য। আমি প্রথম থেকে বলে এসেছি যে ছাত্রদেরকে উপদেষ্টা মণ্ডলীতে আনাটা কোনো অবস্থায় ঠিক হয়নি। প্রথম থেকে বলে এসেছি যে বিদেশ থেকে উড়িয়ে এনে উপদেষ্টা করা ঠিক হয়নি। আমি বলেছি যে যারা এই আন্দোলনের সাথে জড়িত নয়, আন্দোলনের সময় নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, আপনার তাদেরকে এই উপদেষ্টা মণ্ডলীর সাথে সম্পর্কিত করাটা ঠিক হয়নি। কিন্তু এগুলো কোনো কিছুই কেউ আপনার মানে তিনি কিন্তু ধর্তের মধ্যে নেন নাই। এখন ভালো ভালো জাতি যদি ধরেন, আমরা যদি আবার আমরা তো দুর্ভাগা জাতি, আমরা কিন্তু আসলে দুর্ভাগা জাতি। দুর্ভাগা যদি না হয়, এখন যেমন শুনতেছি ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনটা হবে, বৃহস্পতিবার দিন। যদি ভালো ভালো নির্বাচনটা হয়, নির্বাচনের মাধ্যমে যদি একটা জনগণের সরকার আসে, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধতা। দেখেন, আমরা কিন্তু আপনার গত 15 বছর প্রত্যেকটা রাজনৈতিক দল আন্দোলন করেছি যে একটা তৎনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, আমরা এই কথাটা বলেছি। আমরা কিন্তু আপনার জনপ্রতিনিধি হিসাবে আমরা কাজ করতে চাই, আমরা কিন্তু দলের প্রতিনিধি না। এখন এই বছরের এই 2-3 মাস ধরে কিছু কিছু রাজনৈতিক দল পিআর কথাটা নিয়ে আসতেছে। কিন্তু পিআরের ব্যাপারটা হলো যে কি, এই আলোচনার মধ্যে আমরা যে ঐক্যমত্য কমিশনে যে আলোচনা করছি, অনেকেই মানে উচ্চকক্ষে পিআরের কথা বলতেছি, নিম্নকক্ষে পিআরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, অথবা নিম্নকক্ষ বর্তমান পদ্ধতিতে হবে। এখানে আমরা নারী আসন বাড়ানোর ব্যাপারে কথা বলছি, সেটার ব্যাপারে যখন পিআরের কথা আসছে সেখান থেকে আমরা অনেকাংশে করছি। ইভেন এখন উচ্চকক্ষটা আদৌ ঘটিত হয় কি না সেই ব্যাপারটা নিয়ে সন্দেহ আছে। এই পিআরের কথা বলে এক ধরনের হুমকি, না হলে আমরা নির্বাচন করতে দেব না, এটা কিন্তু হলো যে নির্বাচনটাকেই বিলম্বিত করার জন্য, নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য যে একটা চক্র হয়ে গেছে এখন, এটা কিন্তু তাদেরই বক্তব্য। এই বক্তব্যের বিপরীতে আমাদের কিন্তু লড়াই করতে হবে। এই বক্তব্যের বিপরীতে আমাদেরকে বক্তব্য দিতে হবে এবং জনগণকে বুঝাতে হবে। বুঝিয়ে শুনিয়ে আমরা আসলে একটা নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া ছাড়া, বা একটা নির্বাচন আদায় করার জন্য আমাদেরকে মাঠে নামা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। না, এখন তো আসলে দেখেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যদি নির্বাচন না হয় তো নানা সংকট বাংলাদেশে আছে। এখন আমাদেরকে আগে তো রাষ্ট্রটাকে টিকিয়ে রাখতে হবে। এই যে ধরেন আপনি আমাদের ব্যাংকে যে তারা, গতকালকে আমরা দেখলাম যে প্রায় 42,000 কোটি টাকা ছাপিয়ে ব্যাংকে দেওয়া হয়েছে। যদি আপনার এইভাবে টাকা ছাপায়, তাহলে আপনার মুদ্রাস্ফীতি বাড়বে, আপনার জীবনযাত্রার মান বেড়ে যাবে, মানুষের মধ্যে অশান্ত পরিবেশ তৈরি হবে। এর একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের সামাজিক জীবনে পড়বে। সেইটা কি ইউনূস সরকার চিন্তা করে? আমার কাছে মনে হচ্ছে না আমাদের কাছে যে সেটা তারা চিন্তা করে। বরং এই সেলিম ভাই একটা কথা বলেছে, আপনি তো দীর্ঘদিন আছেন, এবার কিন্তু একটা নতুন কালচার তৈরি হয়েছে। বরং আপনি মুক্তিযুদ্ধ দেখেন, তৎকালীন ছাত্রনেতারা কিন্তু মুক্তিযুদ্ধের পতাকা উড়িয়েছে, স্বাধীনতার ডিক্লেয়ার দিয়েছে, কিন্তু যার স্বাধীনতা পর কিন্তু সবাই ঘরে ফিরে গেছে, কেউ কিন্তু রাষ্ট্র ক্ষমতা যেতে চায়নি। 90-তে দেখেন একই অবস্থা, ছাত্রনেতারা এরশাদের পতন ঘটিয়েছে, কিন্তু কেউ কিন্তু ক্ষমতা যায়নি। এই প্রথম আমি মনে করি এইটা ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলনকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে আগামী দিনের ভবিষ্যৎ
যারা এই আন্দোলন সংগ্রামে করে। কারণ এই নেতারা আজকে উপদেষ্টা হয়ে আজকে তারা কিন্তু যে কয়জন হয়েছে সব ব্যর্থতার দিকে যাচ্ছে। তো আগামী দিনে যদি রাষ্ট্রের কোনো সংকট তৈরি হয়, এই ছাত্র সমাজ যদি আবার মানুষকে আহ্বান করে যে আসেন এই স্বৈরাচার বা এই ফেসিদদেরকে আমরা বিতাড়িত করি, তাহলে কি মানুষকে সাড়া দেবে? সুতরাং আমরা মনে করি আগামী দিনে এই ছাত্র রাজনীতির যে ঐতিহ্যটাকেও একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে এই গভর্নমেন্ট। এইসব ব্যাপারে আমাদের কিন্তু সোচ্চার হতে হবে, সোচ্চার হতে হবে। আর যদি আপনি নির্বাচন না হয় তাহলে দেশের অবস্থা কি দাঁড়াবে? আজকে এই যে পূর্তি যে কথা সেলিম ভাই বলছে, আপনার জানি আপনার নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেন আওয়ামী লীগের নেতারা কিন্তু একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, দেশটা শেষ হয়ে যাচ্ছে, ইউনিট সরকার এটা লুটুপুটে খাচ্ছে এবং একটা ইসলামী একটা জঙ্গলি গোষ্ঠী বাংলাদেশকে দখল করেছে, এরকম একটা কিন্তু তার একটা প্রচার সারা বিশ্বব্যাপী চালাতে চাচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়াতে এখন সব জায়গাতে বক্তব্য দেখায়। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ থেকে একটা নির্বাচন করে আপনার গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যেতে হবে। আর সেটা যদি না পারেন তাইলে আপনার এই যে সংস্কারকে আপনার পূর্ণাঙ্গ রূপ দেওয়া অথবা বিচার তো একদিনের জন্য না, বিচার তো ধারাবাহিক প্রক্রিয়া। এই সরকার হয়তো শুরু করেছে, পরবর্তী সরকারকে এটার পরিপূর্ণ বাস্তবায়ন করবে। তো সুতরাং সামগ্রিক বিচার বিবেচনা বোঝা যায় যে একটি নির্বাচন আমাদের জন্য খুবই প্রয়োজন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশের স্থিতিশীলতা। আর কিছু যোগ করবেন মিস্টার সাদাত হোসেন সেলিম ক্লোজিং রিমার্কস হিসেবে? না, আমরা যেটা এখন মানে আমরা আসলে একটা নির্বাচন চাই, নির্বাচনের কোনো বিকল্প নাই। সরকার স্থবির হয়ে গেছে, সরকারের প্রশাসন যন্ত্র কাজ করছে না, তারপরে দেশীয় বিনিয়োগ একেবারে বন্ধ, বিদেশি বিনিয়োগ তো আরও সংকটের মধ্যে আছে। আমেরিকার প্রায় 25% শুল্ক যেটা যদি আমরা মোকাবিলা করতে না পারি তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা একদম চরম খারাপের দিকে যাবে। সেখান থেকে এখন তো মোকাবেলা হবে বলে মনে হচ্ছে না, মোকাবেলা হবে বলে এখন তো 29-30 তারিখে তারা মানে আলোচনা করবে। আমার 25টা বোয়িং কেনা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে গম গম কেনা হচ্ছে, বোয়িং কেনা হচ্ছে, তার সাথে আবার নিরাপত্তা ইস্যুটাও যোগ করা হচ্ছে। আপনার এইসব দিয়ে আমার শেষ রক্ষা হবে এটা মনে হচ্ছে না। কারণ আসলে ভিয়েতনাম বা মানে কম্বোডিয়া তারা অনেক এগিয়ে গেছেন এবং তারা সেখানে তারা আমাদের থেকে অ্যাডভান্টেজ পজিশন আছেন। আমাদের পুরো দেশটা তো আপনার এটা তো মানে বিদেশি আপনাদের অর্থ এবং তৈরি পোশাকের উপর নির্ভরশীল। সেখানে তৈরি পোশাকটা সবচেয়ে এই প্রথম সেই 80 দশক থেকে শুরু করে এই পদে পদে যাত্রা করে এই পর্যন্ত আসার পরে এই প্রথম তারা একটা হুমকির সম্মুখীন পড়ছে। ডক্টর ইউনূস সাহেবের যে আন্তর্জাতিক একটা মানে কানেকশন ছিল, আমরা আশা করেছিলাম সেটাকে কাজে লাগিয়ে তিনি ব্যাপারটাকে উইন ওভার করতে পারবেন, কিন্তু এটা উইন ওভার আদৌ করতে পারবেন কিনা সেই ব্যাপারে আমাদের একটা সন্দেহ রয়ে গেছে। তারপর আমরা এটা এখন মনে করি যে কদিন সময় আছে, বিশেষ করে এই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করাটা একেবারে অনিবার্য যদি সুষ্ঠু নির্বাচনটা চাই এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে এবং নির্বাচন কমিশনকে যথাযথভাবে আপনার দায়িত্ব প্রদান করে নির্বাচনটা করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা প্রত্যাবর্তন করা এবং আপনার দেশটাকে একটা সঠিক গণতন্ত্রের পথে আপনার উত্তরণের জন্য ডক্টর ইউনূস সাহেব একটা নিজে অবদান রাখবেন। ওনার অনেক বয়স হয়ে গেছেন, ওনার অনেক অর্জন আপনার ইতিমধ্যেই তিনি কিন্তু মোটামুটি আপনার ওনার হয়তো ভাগ্যটাও সেভাবে ভালো। উনি একসময় মনে করতেন যে দেবীর অভিশাপ আছে ওনার প্রতি, এখন সেই অভিশাপটাকে আশীর্বাদ হিসেবে ওনার উপর আপনার ইয়ে করছে। উনি ওনার সমস্ত সংকটগুলো কাটিয়ে উঠেছেন, উনি ওনার সমস্যাগুলো সমাধান করেছেন। এখন আমাদের সমস্যাগুলো সমাধান করে উনি আপনার সুন্দরভাবে আবার আপন জীবনে ফিরে যাবেন, এটাই আমরা কামনা করি। জি, মিস্টার মোশাররফ হোসেন। না, আমি সেলিমের চমৎকার একটা কথা বলেছে, শেষের কথাটা চমৎকার, যে ইউনূস সাহেবের সংকট তো নাই এখন, ওনার মামলা প্রত্যাহার হয়ে গেছে, আপনার যেই ওনার যে জরিমানা হয়ে গেল জরিমানা উনি নিজেরটা নিজে মাফ করে দিয়েছে, গ্রামীণ ফোনের আগামী 10 বছরে কোনো ট্যাক্স লাগবে না, গ্রামীণ ফোনের ইউনিভার্সিটি নিয়ে নিয়েছে। সুতরাং ওনার একটা সেফ এক্সিট এখন দরকার এবং সেইটা সম্ভব একমাত্র একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাদাত হোসেন সেলিম এবং মিস্টার এবিএম মোশাররফ হোসেন অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনছেন। দর্শক, বছর খানেক প্রায় শেষ, অভ্যুত্থানোত্তর পরিস্থিতি, কিন্তু আমার অতিথিদের কথায় সেরকম আশা জাগা নিয়ে কিছুই পাওয়া যায়নি, বরং চারিদিকে নৈরাশ্যের আবহ তৈরি হয়েছে। পরিত্রাণের একটাই উপায় ওনারা মনে করেন যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন যত তাড়াতাড়ি হয় তত ভালো, এবং সেটা ক্ষমতায় যারা আছেন, যারা ইতিমধ্যেই অনেক অন্যায় অনিয়মের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন, তাদেরও একটা সেফ এক্সিটের জন্য এই নির্বাচনটা অত্যন্ত জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।